নমস্কার। আজ আমরা যে মানুষটির সঙ্গে কথা বলবো, তিনি একবার না ৫ বার বিধায়ক হয়েছিলেন এবং ওনার চোখে জানতে চাইবো যে বর্তমান যে পরিস্থিতি, তাতে বা আগের যে বাম সরকারে উনি ছিলেন, সেই সময়কালটা কেমন ছিল? স্যার, সবার ১ম এ আপনাকে স্বাগত জানাবো আমাদের চ্যানেলে এবং আপনার থেকে জানতে চাইবো যে আপনার এই যে রাজনৈতিক জীবনের শুরুয়াত কিভাবে হয়েছিল বা বামে জয়েন করার পেছনে কাকে দেখে বা কে অনুপ্রাণিত করেছিল? না, আমি তো বামপন্থী ছাত্র আন্দোলন, তখন ছাত্র ফেডারেশন করতাম 1968 সালে যখন কলেজে পড়তাম। 67 সাল থেকেই ছাত্র ফেডারেশন শুরু করি। 68 সালে একটা আন্দোলনে তখন আমাদের 30 জন ছাত্রের জেল হয়েছিল। তো আমরা জেলে ছিলাম 1 মাস প্রায়। তো ওখান থেকে বেরিয়ে এসে তখন ছাত্র ফেডারেশনের মধ্যে দুটো ভাগ হয়েছিল। একটা নকশালপন্থী হয়ে গেছিল। তো আমরা আবার নতুন করে ছাত্র সংগঠনটা গড়ে তুললাম। তারপরে ছাত্র ফেডারেশনের, ভারতের ছাত্র ফেডারেশন, এটা এসএফআই বলে, তার জেলা সেক্রেটারি হয়েছিলাম। তারপরে তো এটা দিয়ে রাজনীতি শুরু। তখন যুক্তফ্রন্ট শুরু, 1967 সালে একটা যুক্তফ্রন্ট শুরু সরকার হয়েছিল। 1969 সালে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার হয়েছিল। তাতে সিপিআইএম ছিল একটা গুরুত্বপূর্ণ পার্টি। চিফ মিনিস্টার ছিলেন অজয় মুখার্জি, ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন জ্যোতি বসু। তো তখন থেকেই সরাসরি রাজনীতি, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, গ্রামে যেতাম, পাড়ায় পাড়ায় পার্টি করতাম। তারপরে থেকে 70-এর দশকে খুবই পরিস্থিতি, শোচনীয় পরিস্থিতি হলো। নকশালপন্থীদের সঙ্গে অনেক বিরোধ, একদিকে মতাদর্শগত বিরোধ, আরেকদিকে নানা ধরনের, ওরাও আমাদের উপরে অনেক আক্রমণ করেছিল। পরবর্তীকালে 72 সালে সিদ্ধার্থ সম্প্রদায়ের সরকার একটা আধা ফ্যাসিবাদী একটা রাজত্ব তখন শুরু হয়েছিল। প্রচুর লোক মারা গেছিল, প্রচুর লোকের এলাকা থেকে উচ্ছেদ হয়েছিল, নির্বাচনের নামে প্রহসন হয়েছিল, বহু মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। তো ওই অবস্থা থেকে 77 সালে জয়প্রকাশ নারায়ণের যে নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম। ভারতবর্ষে তার আগে জরুরি অবস্থা হয়েছিল 1975 সালে, তাতেও আমরা তার বিরুদ্ধে আন্দোলনে সরাসরি আমরা অংশগ্রহণ করেছিলাম। এবং সেই আন্দোলনের পরে 77 সালে প্রথমে জনতা পার্টির সরকার হয়, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার 3 মাস পরে পশ্চিমবঙ্গে আমরা বামফ্রন্ট নির্বাচন হয়, বামফ্রন্ট জয়ী হয়, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তারপরে 1988 সালে আমি শিলিগুড়ি পৌরসভার চেয়ারম্যান হয়েছিলাম। 91 সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আমি প্রার্থী ছিলাম পার্টির, সিপিআইএমের, বামফ্রন্টের। সেখানে আমি জয়ী হই, তারপরে মন্ত্রী হই। তারপরে 96-তে জিতি, তারপরে 2001 সালে, তারপরে 2006 সালে, 2011 সালে আমি সামান্য ভোটে হেরে যাই। তখন আবার মমতা ব্যানার্জি সরকার আসে। তারপরে 2015 সালে আমি মেয়র হই, আর শিলিগুড়ি পৌর কর্পোরেশনে আমরা জয়ী হয়েছিলাম। 2016 সালে আবার বিধানসভা নির্বাচনে জিতেছিলাম। তারপরে 2021 সালে বিধানসভা নির্বাচনে হেরে যাই। মোট আমি 20 বছর মন্ত্রী ছিলাম, 5 বছর এমএলএও ছিলাম, আবার প্রায় 6 বছর মেয়র ছিলাম, আর 3 বছর ছিলাম হচ্ছে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। তো রাজনৈতিক জীবনটা দুটো ধারায়। একটা যেরকম পার্টি, বিপদে আপদে পার্টি দেখে গেছি, লড়াই করেছি, তখন কোনোদিন ভাবিনি মন্ত্রী হবো, চেয়ারম্যান হবো, এইসব তো ভাবিনি। আরেকটা হচ্ছে এই জনপ্রতিনিধি, দীর্ঘ সময়, প্রায় সব মিলে প্রায় 30 বছরের মতো আমি জনপ্রতিনিধি ছিলাম। এটাই আমার একটা বড় অভিজ্ঞতা আর কি। সেটা পশ্চিমবঙ্গে আর এত বই এক্সপিরিয়েন্স আর কারোর আছে বলে আমার জানা নাই। স্যার, নগর উন্নয়ন মন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গে আপনার সময় কি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছিল বা এরম যদি কিছু মনে পড়ে এই মুহূর্তে, তাহলে সেটা বলে বলুন। আমি যখন মন্ত্রী হলাম তার 1 বছর পরেই ভারতীয় সংবিধানের একটা যুগান্তকারী ঘটনা ঘটে। সেটা হচ্ছে 74তম সংবিধান সংশোধন। গ্রামের ক্ষেত্রে 73তম, শহরের ক্ষেত্রে 74তম সংবিধান সংশোধন। তখন আগে কংগ্রেসের আমলে সেই সমাজে পৌরসভাগুলির কোনো সাংবিধানিক স্বীকৃতি ছিল না।
নিয়মিতভাবে নির্বাচন হতো না। আহ, যারা মহিলাদের জন্য কোনো আরক্ষণ ছিল না, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য আরক্ষণ ছিল না। আমরা যখন সরকারে আসি তখন সংবিধান সংশোধন হয়। আমাদের সরকারই হচ্ছে ভারতবর্ষের প্রথম, আমরা এই ৭৪তম সংবিধান সংশোধন কার্যকরী করেছিলাম। আমাদের বামফ্রন্ট সরকারের সময়তে কিন্তু নিয়মিতভাবে ৫ বছর পর পর নির্বাচন হতো। বামফ্রন্ট সরকারই ভারতবর্ষের মধ্যে প্রথম প্রথম ১৮ বছরের ভোটাধিকার চালু করে। বামফ্রন্ট সরকারই হচ্ছে পৌরসভাগুলিকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করত। পরবর্তীকালে এই যে ৭২ সালে যখন ৯২ সালে যখন সংবিধান সংশোধন হয়, তখন পৌরসভাগুলো একটা সাংবিধানিক স্বীকৃতি পায়, কনস্টিটিউশনাল রিকগনিশন। এটা বলা হয় পৌরসভা হচ্ছে শহরের সরকার, পঞ্চায়েত হচ্ছে গ্রামের সরকার, এই রিকগনিশনটা পায়। মানে তখন আইন, ত্রিস্তরীয় সরকার, হ্যাঁ, ত্রিস্তরীয় ত্রিস্তরীয় না, ত্রিস্তরীয় সরকার হচ্ছে গ্রামে, আর শহরে হচ্ছে পৌরসভা। পৌরসভা ৩ রকমের আছে। একরকম হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড, নোটিফাইড এরিয়া অথরিটি। আর যারা আহ, ছোট শহর সেখানে পৌরসভা, আর বড় শহরে গেলে পৌর কর্পোরেশন। তো সেই সময়তে আমি যখন মন্ত্রী হই তখন আমরা এটা খুব উদ্যোগ নেই, এটাকে আমরা খুব ওয়েলকাম করেছিলাম, যে এই যে ৫ বছর পর পর নির্বাচন করাটা বাধ্যতামূলক। এইটা এটা 100% আমরা কার্যকরী করেছিলাম। ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি পশ্চিমবঙ্গের প্রথম হয়। ডিস্ট্রিক্ট মেট্রোপলিটন প্ল্যানিং কমিটি, সেটাও আমরাই পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের মধ্যে প্রথম বামফ্রন্ট সরকারের সময় এটা হয়েছিল। আমরা স্টেট ফিনান্স কমিশন তৈরি করেছিলাম। নির্বাচনটা হবে স্টেট ইলেকশন কমিশন, এখন যেমন পার্লামেন্ট বা অ্যাসেম্বলি ইলেকশন যেরকম সেন্ট্রাল ইলেকশন কমিশন করে, পঞ্চায়েত বা পৌরসভা ইলেকশন স্টেট ইলেকশন কমিশন করবে। যেমন ফিনান্স কমিশন, সেটা আগে কেন্দ্রের ছিল, এখন কেন্দ্রেরও যেমন ফিনান্স কমিশন, তারও একটা অংশ যেমন পৌরসভাগুলো পায়, সেই আইনটা হলো। আবার রাজ্যের ক্ষেত্রেও নির্বাচন কমিশন, রাজ্যের যে কর থেকে যা আদায় হবে তারও একটা অংশ পৌরসভা পাবে। এইগুলো সব আমরা কার্যকরী আমরা করেছিলাম। এবং নাগরিকদের কাছে একটা জবাবদিহি, কারণ কনস্টিটিউশনে লেখা ছিল ৩ লক্ষের ওপরে পৌরসভাগুলির একটা বাধ্যতামূলকভাবে ওয়ার্ড কমিটি করতে হবে। পশ্চিমবঙ্গে আমরা কিন্তু যে কোনো পৌরসভাতেই ওয়ার্ড কমিটি গঠনটাকে আমরা বাধ্যতামূলক করেছিলাম। এছাড়াও আমরা পশ্চিমবঙ্গে আরেকটা বাধ্যতামূলক করেছিলাম, কর্পোরেশনগুলির ক্ষেত্রে বড় কমিটি করা। আর হচ্ছে মেয়র পরিষদ, ক্যাবিনেট সিস্টেম, অর্থাৎ প্রত্যেকটা পৌরসভায় হচ্ছে চেয়ারম্যান পরিষদ, আর কর্পোরেশনগুলিতে হচ্ছে মেয়র পরিষদ। আর শিলিগুড়িতে ওই আইনের বলেই শিলিগুড়ি প্রথম পৌরসভা থেকে ১৯৯৪ সালে পৌর কর্পোরেশনে পরিণত করা হয়েছিল। স্যার আপনি মেয়র হিসাবে ৭০০টি মতো প্রকল্প চালু করেছিলেন, তার মধ্যে কোনটি আপনার মনে হয় যে এই মুহূর্তে খুব মানে ভালো বলতে দেখতে পাচ্ছেন, বা যেটা এখনো চালু রয়েছে, এরকম কিছু যদি মনে পড়ে? না, মেয়র তো হয়েছে আমি অনেক পরে হলাম মেয়র। ২০১৫ সালে আমি মেয়র হয়েছি। তো আমি যখন মেয়র হয়েছি তখন তো সরকার ছিল তৃণমূল কংগ্রেসের সরকার। আমার কাছে তো, আমাকে তো প্রতিদিন প্রচুর বাধার মধ্যে কাজ করতে হতো, এমনকি আমাকে ফিজিক্যালি পর্যন্ত আক্রমণের সম্মুখীন আমি হতে হয়েছি। এই আজকে যারা তৃণমূলের নেতা এখানে আছেন, তারপরেও আপনি ৭০০টি প্রকল্প চালু করেছিলেন। তারপরে আমি বিভিন্ন ধরনের প্রকল্প, বিশেষ করে বস্তি উন্নয়ন, গরিব মানুষের প্রকল্প, গরিবদের চাল দেওয়া, তারপরে হচ্ছে স্কুলগুলোতে দেখা অঙ্গনাদি কেন্দ্র থেকে শুরু করে জমির দলিল আমরা প্রচুর, আমরা ওই সময়তেই আমরা দিয়েছিলাম। তারপরে আমাদের আহ, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, বস্তির উন্নয়ন, গৃহ নির্মাণ প্রকল্প, পানীয় জল, নিকাশি থেকে শুরু করে রাস্তার, বিভিন্ন রাস্তায় সোডিয়াম ব্যাপার, যে আলো লাগানো। তার আগে আমি যখন মন্ত্রী ছিলাম তখন ফ্লাইওভার তৈরি করা, রাস্তা চওড়া করা, তারপরে আমাদের ২টো ফ্লাইওভার আমরা করেছিলাম, আন্ডারপাস আমরা তৈরি করেছি। আমাদের সময়তেই, সেই সময়তে ট্রান্সপোর্ট নগর হয়েছে। আমরা ২টো উপনগরী তৈরি করেছি, ট্রাক্টর মেলা আমরা তৈরি করেছি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য ফুড পার্ক আমরা তৈরি করেছি, টি পার্ক আমরা তৈরি করেছি। তো এরকম অজস্র উন্নয়নের কাজ আমরা সেই সময়তে করেছিলাম, আমি যখন মন্ত্রী ছিলাম। আর মেয়র থাকাকালীন কিন্তু
আমাদের যেহেতু ওরা টাকা দিত না, কিন্তু লড়াই করে টাকা আদায় করতাম। লড়াই করে আমি এমএলএও ছিলাম, বিধানসভাতে লড়তাম। আমার টাকা আটকিয়ে দিয়েছিল। দিল্লিতে যেতাম। দিল্লিতে গিয়ে তখন মন্ত্রীরা ছিলেন, বিজেপির মন্ত্রী ছিলেন। তাদের সঙ্গে লড়াই করেছি, টাকা নিয়ে এসেছি। আবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে লড়াই করে টাকা নিয়ে এসেছি। অর্থমন্ত্রীর বিরুদ্ধে অ্যাসেম্বলিতে যুক্তি দিয়ে কথা বলেছি, টাকা আদায় করেছি, কাজ করেছি। এবং এই কথাটা অনেকেই স্বীকার করে। আমি যখন হেরে গেলাম ২০২১ সালে, তো আমরা জিতলাম না, গৌতম দেব জিতলেন, উনি মেয়র হলেন। উনি কি বলেছেন, অশোক ভরসা টাকা আনতে পারেননি, আমি ডবল ইঞ্জিন করব, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনেক টাকা আনবো, অনেক প্রকল্প আনবো। কিন্তু উনি কিছু করতে পারেননি। সবাই এই কথা স্বীকার করেন। আমার সময়তে, আমাদের সময়তে যে কাজটা, যতটা কাজ হয়েছে, যত কাজ টাকা আমরা আনতে পেরেছিলাম, তার ধারে কাছে কিন্তু ওরা যেতে পারেনি। তার মানে এটা হচ্ছে এই বাধার মধ্যে যে কাজ করা, এইটা আমার কাছে, আমার এই মন্ত্রিত্ব হোক বা আমি আমার মেয়র হোক, আমার বিধায়কের ক্ষেত্রে আমার কাছে সবচাইতে আমি খুব স্পোর্টিংলি এটা নিয়েছিলাম। আমি এই যে বাধার মধ্যে কাজ করাটাই আমার কাছে খুব, আমি খুব গর্ব করি এই পিরিয়ডটাতে। এই ৬ বছরের যে কাজটা, এটা ২০ বছরের মন্ত্রী থেকেও আমি ৬ বছরের যে মেয়র ছিলাম, বাধার মধ্যে কাজ করা, এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। এই চ্যালেঞ্জিং কাজে আমি খুব সফল হয়েছিলাম এবং এইটা আমি 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 এতে খুব আমি স্যাটিসফাইড। এবং বাধার মধ্যে মানুষের জন্য অনেক কিছু করতে পেরেছিলাম। মানুষকে পাশে পেয়েছিলাম। এর আগে যখন শিলিগুড়িতে একটা অজানা জ্বর হয়েছিল, তখন মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। যখন মেয়র ছিলাম, তখন শিলিগুড়িতে প্রচুর মানুষ মারা গেছিল কোভিডে। আমারও কোভিড হয়েছিল। আমারও বেশ বাঁচার কথা ছিল না। ওই কোভিডে মানুষের পাশে গেছিলাম খাবার দিতে, তখনই আমারও কোভিড হয়েছিল। কিন্তু তারপরেও মানুষের পাশে দাঁড়িয়েছি। এরকম ওই সময় আপনাদের রেড ভলেন্টিয়ারের ভূমিকা রেড অনেক দেখা ভলেন্টিয়ারতে গেছে। বিরাট ভূমিকা তারা পালন করেছে। রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করতাম। তার আগে অজানা জ্বরের সময় হতে প্রায় ৬০-৬৫ জন লোক মারা গেছিল। তখনও তাদের পাশে ছিলাম। তো এই কাজগুলো আমরা সবসময়তেই করে গেছি। আর আরেকটা করেছি পার্টিসিপেটরি, অংশগ্রহণমূলক। এই যে ওয়ার্ড কমিটি আমরা করেছিলাম, এই যে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি বা মেট্রোপলিটন প্ল্যানিং কমিটি কলকাতায় করেছিলাম, সেটাও ভারতবর্ষে কোথাও তখন হয়নি। আর সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে এই কমিটিটা হতো। ওয়ার্ড কমিটিগুলো নির্বাচিত ছিল এবং সেখানে গরিবদের প্রতিনিধি, ওয়ার্ড কমিটিগুলি যাতে কখনো এটা এলিট তন্ত্র না হয়, এটা বড়লোকদের প্রতিনিধিরা যেন তাদের প্রাধান্য যাতে না থাকে, তার জন্য আমরা ৩ জন বস্তিবাসী, ২ জন মহিলা নেওয়াটাকে বাধ্যতামূলক আমরা করেছিলাম। অর্থাৎ প্রত্যেকের মতামতে যাতে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলে, সেই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট, এইগুলো ছিল আমাদের উন্নয়নের ক্ষেত্রে একটা বড় নীতি। আর স্বচ্ছতা, কোনোদিন একটা মানুষ আঙুল তুলতে পারবে না যে আমাদের কোনো দুর্নীতি, আমরা কোনো অন্যায় কাজ করেছি, মানুষের সরকারি অর্থের অপচয় করেছি, কোনোদিন এই কথা বলতে পারবে না। আমাদের একটা আইন ছিল, পাবলিক ডিসক্লোজার ল। আমরা প্রত্যেকবার এই পাবলিক ডিসক্লোজার লটা এই টাঙিয়ে দিতাম, যাতে মানুষ এটা দেখে যায়। প্রত্যেকটা পৌরসভাকে এটাই আমরা বলতাম। এমনকি রাইট টু ইনফরমেশন যখন আনা হয় তখনও তো আমরাই তো আপনাদের এখানে আনিয়েছি দরকার রাইট টু ছিল। ইনফরমেশন, তো আমরাই তো ইউপিএ সরকারকে দিয়ে এটা বাধ্য করেছিলাম আমরা তখন। রাইট টু ইনফরমেশন এবং হচ্ছে ১০০ দিনের যে কাজ, এই দুটো যে ইউপিএ সরকার করেছিল, তো এটা আমাদের জন্যই তো করেছিল, আমাদের চাপে করেছিল। কমন মিনিমাম যে প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামের মধ্যে এটা ছিল। স্যার, এক সময়ের মেয়র এবং আজকে শিলিগুড়িবাসী, আপনি যখন আজকে বেরোন রাস্তাঘাটে, আপনি যে জিনিসগুলো দেখেন, আপনার মনে হয় যে কোন জিনিস, মানে কিছু জিনিস যেগুলোকে পাল্টানো আপনাদের প্ল্যানিং ছিল যেটা আজ অব্দি হয়ে ওঠেনি, ভবিষ্যতে যদি কোনো সময় আপনারা আসেন তাহলে সেগুলোতে কাজ করবেন, এরকম যদি কিছু চোখে পড়ে? না, আমি এই কথা বলব না যে আমরা সব কাজ করেছিলাম। সেটা সম্ভব না। কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমরা এটা মানুষকে বোঝাবার চেষ্টা করতাম, আমরা তো চেষ্টা করছি, এটা পেলাম না। আমি এটা বলছি, সেকেন্ড জলের প্রজেক্ট সব তৈরি করেছি, সমস্ত কিছু করেছি। কিন্তু তখন সুব্রত মুখার্জি জলের মন্ত্রী ছিলেন। তার কাছে বারবার করে গেছি। ফিরহাদ হাকিমের কাছে বারবার করে গেছি। আমরা দিল্লিতে গেছি বারবার, ওখান থেকে প্রজেক্টটা যাতে স্যাংশন করে। ওরা বলল, রাজ্য সরকার থেকে যদি না পাঠায় তাহলে আপনারা, এটা হবে না। পরে আমরা শুনেছিলাম, বলেছিল যে আপনি যতদিন পর্যন্ত মেয়র থাকবেন, ততদিন পর্যন্ত জলের প্রজেক্ট দেওয়া হবে না। তৃণমূলের মেয়র এলে জলের প্রজেক্ট দেওয়া হবে। আমি বলি, এটা কি ফেডারেল স্ট্রাকচার? দেশে একটা অন্য সরকার থাকতে পারে, রাজ্যে রাজ্যে বিভিন্ন সরকার থাকতে পারে। আজকে তো তৃণমূল সরকার এখানে আছে, রাজ্যে কেন্দ্রে আছে বিজেপির সরকার। তাই বলে কি বিজেপির সরকার কি
কেন্দ্র রাজ্যকে সাহায্য করবে না, এটা তো কখনো হতে পারে না। আমি সিপিএম এর ল্যান্ডমার্কিং করে তো ডেভেলপমেন্ট হতে পারে না কখনো। ওরা এইরকম অসহযোগিতা করতো নানা রকম ভাবে। এবং আমি পরে কোনো, আমি নাম বলছি না, পরে কোনো একজন মন্ত্রী আমাকে বলেছিলেন, তৃণমূলের মন্ত্রী, তিনি মারা গেছেন, উনি আমাকে বলেছিলেন, দেখুন আমাদের উপরে কিছু, আমি খুব খারাপ লেগেছিল যে আপনাকে আমরা কিছু করতে পারিনি, আপনি একজন ভালো মানুষ, আপনি করতে চান, আমরা যখন, আপনি যখন সরকারে ছিলেন না, আমরা তখন কর্পোরেশনে ছিলাম, তখনও দেখেছি কিভাবে আপনারা আমাদের সাহায্য করেছেন, কিন্তু আমাদের নির্দেশ ছিল যে আপনাকে অসহযোগিতা করা, স্বীকার করেছে সেটা। কিন্তু উনি যখন মেয়র হলেন, এখনকার যিনি মেয়র, তিনি কি বলেছেন, দুটো কথা বলেছেন, ডবল ইঞ্জিন হবে, প্রচুর টাকা আসবে, প্রচুর উন্নয়নের কাজ হবে। অনেক মানুষ মনে করলো যে আমার থেকে তিনি ভালো মেয়র হবেন, ভোট দিয়েছেন, তার রায় আমরা মেনে নিয়েছি। কিন্তু চোখের সামনে কিন্তু এখন দেখা হলেই বলে, রাস্তাঘাটে দেখা হলে বলে, হাঁটতে যাই সন্ধ্যাবেলায়, তখন অনেকে বলে আপনাকে খুব মিস করি। এই কথাটাই বলে বারবার, আপনাকে খুব মিস করি। তাতে উন্নয়নের কাজ শুধু বলে না, বলে একটা মানুষ আপনি ছিলেন, ইজিলি অ্যাক্সেসেবল ছিলেন, ইজিলি অ্যাপ্রোচেবল ছিলেন, বাড়িতে গেলে বাড়িতে আপনারা কথা বলতেন, দেখা হলে কথা বলতেন, ভালো ব্যবহার করতেন, অনেক কাজ আপনারা করেছেন, সম্মান দিতেন প্রত্যেককে। মারোয়ারি বিহারির এর মধ্যে অনেক মারোয়ারি বিহারি যারা অনেকেই বিজেপিকে ভোট দিয়েছে এই সময়ের মধ্যে, তারাও এক বাক্যে বলেছে যে আপনি চলে যাওয়ার পরে শিলিগুড়িতে একটা পাথরও পড়েনি। এই হচ্ছে মানুষের অনুভব। কিন্তু আপনাকে আমরা, কি আপনার পদ আছে, আমি সেদিন একটা মারোয়ারিতে নিয়ে মিটিং করছি, ইয়ং মারোয়ারি সবাই ছিল, ব্যবসায়ী, তারা বলতে, দেখুন আপনি কি পদ আছে, আপনার কাছ থেকে আমরা কি পেতে চাই, এটা আমাদের কাছে বড় কথা না, আপনি আমাদের একটা সম্মান দিয়েছেন। বিহারিদের মধ্যে বলছে, আমরা যখন কংগ্রেসের সরকার ছিল, তখন বিহারি মারোয়ারিরা কোনো সম্মানই পেত না, কোনো মর্যাদা পেত না, কিন্তু আপনি আমাদের সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এমনকি ওদের যে কোনো পারিবারিক বা সামাজিক প্রোগ্রামে পর্যন্ত আমি আমন্ত্রিত হতাম, আমার স্ত্রীও আমন্ত্রিত হতো, আমরা যেতাম, ওরাও আমার বাড়িতে আসতো সবসময়তেই। এই যে একটা সম্মান মর্যাদাটা যে দিয়েছিলাম, ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, বস্তিতে যারা থাকে, যারা স্ট্রিট হকার, যারা যারা নানা ধরনের দোকানদার এরকম যারা আছে, তারা প্রত্যেকেই কিন্তু একটা সম্মান মর্যাদাটা পেত। আজকে সেটা পায় না, আজকে একেবারে পায় না। এবং আজকে হচ্ছে জনপ্রতিনিধিরা অর্থ রোজগার করার যে জায়গা করে নিয়েছে পৌরসভাটাকে, এটাকে বলে নন কর্পোরেট একটা ক্রোনি ক্যাপিটালিজম পুরো করেছে, গ্রামে হয়েছে, এটা শহরে হয়েছে। আমরা দেখিয়েছি মধ্যবিত্তের একটা সৃষ্টি হয়, ব্যাংকে চাকরি করে, স্কুলের চাকরি করে, আইটিতে চাকরি করে, এরা মধ্যবিত্ত হয়। এখন একটা নন ট্র্যাডিশনাল একটা মিডল ক্লাস সৃষ্টি হয়েছে, তারা ধান্দা করে প্রচুর টাকা রোজগার করছে, কোনো উৎপাদন করে না, কোনো সৎ পথে না, অনৈতিক পথে। এবং তার ফলে পশ্চিমবঙ্গের কোনো উৎপাদন ভিত্তিক অর্থনীতি নেই, এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম দরিদ্রতম রাজ্যে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ এই যে জিডিপিতে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের ক্ষেত্রে, বা পার ক্যাপিটা এক্সপেন্ডিচার, পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে 14তম স্থান। পশ্চিমবঙ্গের উপরে চলে গেছে উড়িষ্যা বা ত্রিপুরা, বিহার, এমনকি আসাম পর্যন্ত পশ্চিমবঙ্গের উপরে চলে গেছে। কারণ তৃণমূল কংগ্রেস সরকার একেবারে পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়ে গেছে। শুধু মানে উন্নয়নের শেষ না, মূল্যবোধহীন করে দিয়েছে। এখানে আর কোনো ভ্যালুজ নেই, এখানে কোনো আর সততা নেই। এখানে মানুষ, ইয়ঙ্গার জেনারেশন, তারা আর কোনো স্বপ্ন দেখে না, তাদের মধ্যে কোনো এক্সপেকটেশন নাই, অ্যাসপিরেশন নাই। তারা মনে করছে সরকারের কাছ থেকে যতটুকু পাচ্ছি ওটাই আমাদের যথেষ্ট। তারা কেউ স্বপ্ন দেখে না, এবং স্বপ্ন দেখার পথও তারা দেখায় না। স্যার, আপনার এই প্রসঙ্গেই জানতে চাইবো যে একজন মুখ্যমন্ত্রীকে সততার প্রতীক বলে ব্যানার লাগাতে হচ্ছে, সেটাকে এটাই তো কিভাবে কথা। দেখেছেন? জ্যোতি বসুকে যেটা দেখেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য কাউকে দেখেছেন? আমাদের কখনো এটা দেখাতে দেখেছেন? প্রচারে আমরা এইসব কিছু বলছি, উনি তো আজকে করেন না কেন? ওনার মধ্যেও একটা কিন্তু, উনিও বুঝে গেছেন যে আমার এটা লাগানো আর ঠিক না। কারণ ওনার পরিবার থেকে শুরু করে, ওনার আত্মীয় স্বজন থেকে, ওনার দলের নেতা মন্ত্রীরা কত ধরনের যে দুর্নীতির সঙ্গে যুক্ত, উনি অস্বীকার করতে পারেননি তো। ওনার যদি সৎ সাহস থাকতো, তাহলে তো পার্থ চট্টোপাধ্যায়কে ইয়ে করতেন, ক্যান্ডিডেট করতেন। ক্যান্ডিডেট করেনি কেন? উনি চুরি করেছেন, মানিক ভট্টাচার্য চুরি করেছেন, বহু ভাইস চ্যান্সেলর চুরি করেছেন, বহু নেতারা চুরি করেছেন, অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল তাই জেলে খেটেছেন। তার মানে এটা হলো এইটা। কিন্তু দুঃখের কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরেকটা খারাপ করেছে, সেটা হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গের রাজনীতিকে আরেকদিকে খারাপ করেছে।
পশ্চিমবঙ্গে কোনোদিন ধর্মভিত্তিক রাজনীতি ছিল না। বিজেপি এই ধর্মভিত্তিক রাজনীতিটা নিয়ে এসছে এবং তৃণমূল কংগ্রেস এতে কন্ট্রিবিউট করেছে। আজকে যে বিজেপির যে বারবারন্ত দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গে, এর পেছনে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা হাত আছে। স্যার, এখান থেকেই জানতে চাইবো যে ধর্মতে ভিড়িয়ে দিয়ে কোথাও কি আসল মুদ্রাটাকে সরিয়ে দেওয়ার একদম জন্য এটাকে সামনে আনা হচ্ছে? একদমই। এরা কেউ কিন্তু হিন্দু না, কিন্তু এদেরকে বলা হয় হিন্দুত্ব। এই হিন্দু ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলতেন হিন্দু ধর্মের মূল কথাটা হচ্ছে সহনশীলতা, সবাইকে সব ধর্মকে সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, স্বীকৃতি দেওয়া। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ 1893 সালে উনি বলেছিলেন শিকাগোতে ইন্টারন্যাশনাল ধর্ম সম্মেলনে। সারা পৃথিবীর মানুষ তখন হিন্দু ধর্ম সম্পর্কে জানতে খুবই আগ্রহী হয়েছিলেন। কিন্তু আজকের হিন্দু ধর্মটা হচ্ছে অন্য ধর্মকে ঘৃণা এবং বিদ্বেষ করছে, এটা সৃষ্টি করেছে বিজেপি। এবং বিজেপি হিন্দুত্বের যে রাজনীতিটা করছে তার ফলে কিন্তু তৃণমূল কংগ্রেসের অপরাধটা হচ্ছে তারাও আবার একটা মুসলমানদের ভয় দেখাচ্ছে। দেখো, তোমরা যদি আমাদের ভোট না দাও তাহলে বিজেপি এলে কিন্তু তোমাদের শেষ করে ফেলবে, তোমাদের মেরে ফেলবে। ওদেরও ভয় দেখাচ্ছে। বিজেপি যেমন ভয় দেখাচ্ছে মুসলমানরা নাকি এখানে সংখ্যাগরিষ্ঠিত হয়ে যাবে, আবার তৃণমূলের ভয় ভয় দেখাচ্ছে যে এখানে তোমরা যদি আমাদের ভোট না দাও তোমরা এখানে থাকতে পারবে না। এটা ভয় দেখাবার রাজনীতি, ভয়ের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি, একটা ভয় বিদ্বেষ ঘৃণার রাজনীতি, সেটা হচ্ছে বিজেপি সৃষ্টি করেছে। এবং বিজেপির একজন আরএসএস এর একজন নেতা এসেছিলেন কয়েকদিন আগে শিলিগুড়িতে, তিনি তো পরিষ্কারই বলেছেন তৃণমূল কংগ্রেস থাকার সময়তে আমরা ওদের কাছ থেকে অনেক সাহায্য পাই, সেই জন্য আমরা এখানে টিকে আছি। কিন্তু সিপিএম যখন ছিল, ওরা এত আদর্শিক পার্টি, ইডিওলজিক্যালি এত স্ট্রং এদের বেস, এদের বিরুদ্ধে লড়াই করে আমাদের আরএসএস এর নীতি, আমাদের কার্যক্রম, তার অগ্রগতি ঘটনাটা খুব কঠিন ছিল। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস সরকার আছে বলে আমরা কয়েক হাজার আমরা শাখা, স্কুল ইত্যাদি আমরা তৈরি করেছি এবং মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি। তার জন্য আমরা বলছি যে তাদের মধ্যে একটা বোঝাবুঝি একটা আছে। যা আজকে রাজ্যের পুলিশ কোনো একটা ঘটনার ক্ষেত্রে যা বলছে, আজকে কেন্দ্রের সিবিআই, ইডি, তারা তো একই কথা বলছে। একটা অনেকেই দাবি করে রাজ্যের পুলিশের উপরে আমাদের আস্থা নেই, ঠিকই তো, আমাদেরও আস্থা নেই। তখন সবাই দাবি করে কি ইডিকে নিয়ে আসতে হবে, সিবিআই কে নিয়ে আসতে হবে। কিন্তু আজ পর্যন্ত সিবিআই, ইডি একজনকেও পশ্চিমবঙ্গে শাস্তি দিতে পারেনি। তারা এন্ডোর্স করেছে হচ্ছে এই যে সরকারের, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যা যে যা প্রসেসটা, সেটাকেই তারা এন্ডোর্স করেছে, আর কিছু না। এই অভয়ের মৃত্যু তো তাই ঘটনাটা। স্যার, নন্দীগ্রাম সেই সময় আজকের মুখ্যমন্ত্রী তিনি বিরোধী নেত্রী ছিলেন এবং উনি তখন কিছু ঘটলেই সিবিআই ইডি ডাকার কথা বলতেন। কিন্তু আজকের দিনে উনি একই পার্সন একই, কিন্তু আজকে আর ইডি সিবিআই ডাকতে চাইছেন না। কারণটা কি মনে করেন? ইডি সিবিআই, তিনি যখন মন্ত্রী ছিলেন, তো তিনি তো বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, হুম। এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন, বাজপেয়ী সরকারেও তিনি মন্ত্রী ছিলেন। এই মন্ত্রী থাকার সময়তে তিনি বারবার করে পশ্চিমবঙ্গে যা কিছু হয় না কেন বুদ্ধবাবুর উপরে তার দোষ চাপিয়ে ইডি সিবিআইকে নিয়ে আসা হতো। আজকে তিনি দুটো কথা বলছেন। একটা হচ্ছে তিনি কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম দুজন এমপি হয়েছিল বিজেপির, একজন হচ্ছে তপন শিকদার, আরেকজন হচ্ছে মুখার্জি বলে একজন, জুলু মুখার্জি, কৃষ্ণনগরে। তিনি কিন্তু তাদেরকে এই এমপিটা করে দিয়েছিলেন। তিনি তখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন। কিন্তু তখন তিনি বারবার করে এই কথাটাই বলতেন, কেন্দ্রের সরকারকে দিয়ে এটা ইডি নিয়ে আসবো, সিবিআই নিয়ে আসবো, সবচেয়ে বেশি বলেছেন। সেই সময় যে কোনো কেসে একটা কি মল্লিক বলে একটা নন্দীগ্রামে না সিঙ্গুরে একটা ঘটনা ঘটেছিল, তার জন্য সিবিআই সব কিন্তু যতগুলো সিবিআই, একজন ছেলে মারা গেছে, সুইসাইড করেছিল যে এই ঘটনাটা নিয়ে রূপবার, তো সেটাও কিন্তু উনি কিন্তু সিবিআই কে নিয়ে এসেছেন। ভিখারি বাসন বাটার ঘটনা উনি কিন্তু সিবিআই কে নিয়ে এসেছেন। কোনো রাজ্য সরকার পুলিশের মধ্যে আস্থাই ছিল না। আজকে দেখা যাচ্ছে তিনি হচ্ছে সবচাইতে সিবিআই বিরোধিতা করছে, সে মেকি। এই জন্যই বলতে চাইছি, উনি যদি সত্যি সত্যি, অনেক ভারতবর্ষে না বহু রাজ্যের মানুষ এটা মনে করেন যে মমতা ব্যানার্জি নাকি প্রচন্ড ভাবে হচ্ছে বিজেপি বিরোধী। আমি বিশ্বাস করি না সেটা। মমতা ব্যানার্জি যদি মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা অআদর্শিক পার্টি।
দে ডু নট হ্যাভ এনি ইডিওলজি। আমাদের যেমন সিপিএম একটা ইডিওলজি আছে, ওদেরকে বলে অআদর্শিক পার্টি, কোনো ইডিওলজি নেই, যখন যেমন তখন তেমন, এই হচ্ছে সেই পার্টিটার নীতি। এবং প্র্যাকটিক্যালি উনি কোনো মতেই কিন্তু যদি সত্যি সত্যি বিজেপির আদর্শিক বিরোধী যদি হতেন, তাহলে ওখানে কিন্তু শিল্প না করে শিলিগুড়িতে যে ইয়ের মন্দির বানাচ্ছেন, শিব মন্দির। শিব মন্দির, এবং সরকারি অর্থে তিনি স্যাংশন করলেন, এটা আনকনস্টিটিউশনাল। কিন্তু স্যার এটাই জানতে চাইবো যে সংবিধানে তো বলা রয়েছে যে স্টেটের কোনো ধর্ম হবে না, না, হ্যাঁ, state কোনো একেবারে কিছু করতে পারবে না, না। পারবেই না। ওই যে আর্টিকেল 27, আর্টিকেল 29 ওই কথাটা বলা আছে, সংখ্যালঘুদের ধর্মকে ফুললি প্রোটেকশন দেবে সংবিধান। আবার হচ্ছে রাষ্ট্রে কোনো ধর্ম থাকবে না, এবং রাষ্ট্রে থেকে প্রাপ্ত যে অর্থ বা ট্যাক্স বাবদ যে আয় হয়, তার স্টেট এক্সচেকারের কোনো অর্থ কোনো ধর্ম, মসজিদ হোক মন্দির হোক, সেটা সরকার করতে পারে না। কিন্তু উনি এখানে করলেন, জোর করে করলেন, এবং তিনি একটা প্রতিযোগিতা করলেন, কে বড়, বিজেপি বড় হিন্দু নাকি উনি বড় হিন্দু। উনি বলছে মাঝে মাঝে, আমি ব্রাহ্মণ, আমি ব্যানার্জি, আমি ওর থেকে বড় হিন্দু। তার মানে এই যে দুজনের মধ্যে এই যে প্রতিযোগিতা, দেখুন আমি সব ধর্মের প্রতি সমান মর্যাদা দিই, সম্মান দিই। আমি ধর্ম মানি না, আমি নাস্তিক মানুষ, কিন্তু আমরা কখনোই কিন্তু কোনো ধর্মের প্রতি এতটুকু অসম্মান করি না, মর্যাদা সবসময় দিই। আমার বাড়িতে পুজো হয়, আমার মা ছিলেন, আমার স্ত্রী যতদিন বেঁচে ছিলেন ওরাই পুজো করতো, আমাকে প্রসাদ দিত, আমি প্রসাদও খেতাম, কোনো আপত্তি নেই। আমরা কোনোদিন কোনো ধর্ম বিরোধী নই। আমার সংশ্লিষ্ট লেখা আছে টু বিলিভ অর নট টু বিলিভ, কেউ বিশ্বাস করতে পারে, কেউ বিশ্বাস না করতে পারে, কিন্তু উনি কত বড় হিন্দু এটা প্রমাণ করার জন্য কয়েকশো কোটি টাকা দিয়ে বানালেন একটা জগন্নাথের মন্দির। আর এখানে কয়েক হাজার কোটি টাকা, 1,000 কোটি টাকা জমির দাম হবে, সেই জমিটা 1 টাকা দিয়ে দিয়ে উনি বলেছেন কোনো মানে শিল্পের দরকার নেই, কর্মসংস্থান সৃষ্টি হবে কিসের দ্বারা, মন্দির দিয়ে। স্যার এখান থেকেই জানতে চাইবো যে আজকের দিনে যেভাবে কোনো আন্দোলন করতে গেলে বল প্রয়োগ করে সরিয়ে দেওয়া হয়, আপনাদের কি ভুল মনে করবেন যে 11 দিন উনি যে ধর্মঘট করেছিলেন, রাস্তা আটকে ছিলেন, যদি বল প্রয়োগ তুলে দিলে হয়তো আজকে টাটা থাকতে পারত? না, এটা অনেকেই বলে কথাটা, ঠিকই। আমরা তো টাটা করতে গেছেন, টাটা কারখানা তো করতে গেছিলাম কর্মসংস্থানের জন্য। এটা আমাদের পার্টির কেউ ছিল না। উনি টাটা তো আমাদের পার্টির কেউ না। তার বিরুদ্ধে আপনাদের লড়াই, ছোট থেকে লড়াই করে এসেছি টাটা বিড়লার বিরুদ্ধে। পুঁজিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। কিন্তু কর্মসংস্থানে সরকার যখন বলল আমরা আর কর্মসংস্থান করতে পারবো না, আমরা আর শিল্প করতে পারবো না, তখন তো প্রাইভেটের বিনিয়োগ তো আনতেই হবে না? এছাড়া তো কোনো পথ নেই। সেই উদ্যোগটা 99% হয়ে গেছিল। সেটাকে উনি আটকিয়ে দিলেন, এবং এটা তো উনি খুবই খারাপ করেছিলেন। খুবই অন্যায় কাজ করেছিলেন। তারপরে রাস্তাটা অবরোধ করলেন। তারপরে হাতে অস্ত্র দিয়ে মাওবাদীদের সঙ্গে দিয়ে কত মানুষকে উনি মারলেন। এ কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আ দুটো সমস্যাই আ উনি চেয়েছিলেন খুব আলাপ আলোচনার মাধ্যমেই মীমাংসা করতে। একটা হচ্ছে দার্জিলিং এর সমস্যাটাও চেয়েছেন শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মাধ্যমেই মীমাংসা করতে। আবার কলকারখানা করার ক্ষেত্রেও আমরা চেয়েছিলাম আলোচনার মাধ্যমে মীমাংসা করার জন্যে। এমনকি তখন গভর্নর যখন মিটিং ডেকেছিলেন, তখন আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু গেছিলেন, এবং তিনি সেই প্রস্তাবের রাজিও হয়েছিলেন। পরবর্তীকালে সেটা আর কার্যকরী হয়নি। আমিও যখন মন্ত্রী ছিলাম, তখন শেষের দিকে ২০১১ সালের জানুয়ারি মাসে আমাকে একদিন চিদাম্বরম, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি আমাকে ডাকলেন দিল্লিতে। তো আমার সাথে কথা বলে দার্জিলিং সমস্যাটার আ সমাধানে একটা বেশ ভালো রাস্তা বেরিয়ে গেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী তখন বললেন, "কয়েকদিন পরে ইলেকশন, তার আগে আমরা এটা করতে যাব না। ইলেকশনের পরে নতুন সরকার আসুক, তারপরে এটা করা হবে।" তারপরে আমরা আর সরকারে আসিনি। পরবর্তীকালে সেই এগ্রিমেন্টটা বিমল গুরুংয়ের সঙ্গে মমতা ব্যানার্জিরা এটা করেছিল। কিন্তু এটা কিন্তু এর সমস্তটাই কিন্তু প্রসেসটা কিন্তু আমাদের সময়তে হয়েছিল, এবং সেটা আমার প্রেজেন্সি সেটা হয়েছিল। অর্থাৎ আমরা চেয়েছিলাম দার্জিলিং সমস্যাটা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানটা হোক। আর শিল্পায়নও হোক শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মাধ্যমে। কিন্তু কতগুলো ঘটনা ঘটে গেছে। ওই সময় আপনাদের স্লোগানই ছিল কৃষি আমাদের ভিত্তি, ভিত্তি, শিল্প আমাদের শিল্প ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎ। এটা কি আমাদের জন্য বলিনি, রাজ্যের মানুষের জন্য বলেছি। এবং তার মধ্য দিয়ে আমরা আরেকটা কিছু করতাম। আমরা যে পুঁজি তৈরি করতাম, শুধু অর্থনৈতিক পুঁজি না, আমরা একটা কালচারাল পুঁজি এবং মোরাল ক্যাপিটালও আমরা সৃষ্টি করতাম। মানুষের মধ্যে যাতে একটা মনুষ্যত্ব বোধের সৃষ্টি হতে পারে। তার মধ্যে যে মানুষের প্রতি একটা মানবিকতা,
তার মধ্যে একটা থাকবে, একটা দায়িত্বশীলতা থাকবে, একটা সততা থাকবে, একটা নৈতিকতা থাকবে। আজকে সেই নৈতিকতার অনেকে বলেন, আমাদেরও দেখা বলেন, কি করলেন আপনারা, এতদিন মন্ত্রী থাকলেন, কিছুই তো করতে পারলেন না। অনেকে মনে করে যে মন্ত্রী হওয়া বা কিছু নেতা হওয়াটা মানেটা হচ্ছে অর্থ রোজগার করা, পয়সা রোজগার করা। এই যে বিজেপি যত টাকা বন্ডের টাকা পেয়েছে, কয়েক হাজার কোটি টাকা, সেকেন্ড তো তৃণমূল। তাহলে বিজেপি যে পদে টাকা পাচ্ছে, তৃণমূলও তো সেই পদেই টাকা পাচ্ছে। তাহলে তৃণমূলের কোনো অধিকার আছে নাকি বিজেপির বিরুদ্ধে কথা বলার? আবার বিজেপির কথা বলার অধিকার নেই তৃণমূলের বিরুদ্ধে, যে তারা দুর্নীতির বিরুদ্ধে, এরা দুর্নীতি করছে। তারা উভয় দলই দুর্নীতি করছে, উভয় দলই বন্ডে টাকা নিচ্ছে, উভয় দলই হচ্ছে নানা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত আছে। ওই সময় একমাত্র ধরুন মানে পার্টি হিসাবে যদি দেখা হয়, সিপিআই কেরালে আপনাদের সেই সময় কিন্তু সরকার রয়েছে, তারপরেও তারা বন্ডে কোনো টাকা নেয়নি। নাই, এখনো নেই, তখনও তো নেই, এখনো নেই। এখনো আমরা আমাদের বাড়ি বাড়ি যাই, বিভিন্ন লোকের কাছে যাই, টাকা তুলি, এরকম করে ইলেকশন করি। কষ্ট আমাদের, খুব কষ্ট অসুবিধা। আর ওদের তো লরিতে লরিতে করে ফ্ল্যাগ আছে, ফ্লেক্স আছে, টাকা আসে, এরকম করে অনেক কিছু আসে। আমাদের তো সেটা হবে না, আমরা তো নিজেরাই আমরা করি। কষ্টকর, এখন তো আরো বেশি কষ্টকর, অনেকেই টাকা দিতে চায় না, তবুও আমরা করি এর মধ্যেই। স্যার, আপনার থেকে জানতে চাইবো যে আপনাদের সময় টি গার্ডেন এবং আজকে তৃণমূলের সময় যে টি গার্ডেন, কিভাবে দেখছেন ব্যাপারটাকে? আমাদের সময়তে চা বাগানের অনেক বেশি স্থায়ী শ্রমিক তখন ছিল। আমরাই একটা আইন করেছিলাম, প্রতি বছর 10,000 করে নতুন কর্মী নিয়োগ করা। আজকে কিন্তু প্রচুর চা বাগান বন্ধ। এত চা বাগান বন্ধ তখন ছিল না। আমাদের সময়তে চা বাগানের প্ল্যান্টেশন অ্যাক্ট যতটা তখন কার্যকরী হতো, এমনকি আমরাই বিদ্যুৎ আনার ব্যবস্থা করেছিলাম। তখন প্রতি বছর এই যে কোয়ার্টারগুলো চা বাগানের শ্রমিকদের, সেগুলো করা হতো। হাসপাতাল তখন ছিল, ডাক্তাররা থাকতো, এখন থাকেই না। প্ল্যান্টেশন অ্যাক্ট কেউ মেনেই চলে না। কখনো কখনো কিছু বন্ধ চা বাগান খুলছে ঠিকই, সেগুলো চা বাগানের শ্রমিকরা নিজেরাই কোঅপারেট করে চালাচ্ছে। বা কোনো এমন কোনো প্রমোটারকে দেওয়া হচ্ছে যে বাগানটাকে এক্সট্রাক্ট করে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু বাগানের প্রতি তাদের কোনো মায়া মমতা নেই। এরকম লোকের হাতে প্রচুর চা বাগান চলে গেছে, তাদের বাগানের প্রতি কোনো ভালোবাসা নেই। এমনকি বহু চা বাগানের শ্রমিক আজকে, তারা খুব নিজেদের ইনসিকিউর বোধ করে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে, পরিযায়ী হয়ে যাচ্ছে। মেয়েরা অনেক বেশি, কিন্তু মেয়েদের ট্রাফিকিংটা, প্রচুর ট্রাফিকিং এখানে হচ্ছে। অনেক ছেলেমেয়েরা চা বাগানে, তারা আজকে কিন্তু শিক্ষিত হচ্ছে, এটা মানতে হবে। কিন্তু শিক্ষিত হওয়ার পর তারা কিন্তু কাজ পাচ্ছে না, তাদের মধ্যে হতাশাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। আমাদের সময় চা বাগানের শ্রমিকদের মধ্যে একটা সাংস্কৃতিক চর্চা ছিল, এটা আমরা বিশেষভাবে খুব গুরুত্ব দিতাম। আজকে সেই সাংস্কৃতিক চর্চা নেই বললেই চলে। স্যার, এই প্রসঙ্গে জানতে চাইবো যে পলায়ন, আপনাদের সময় কিন্তু দেখা যেত বিহার বা অন্য স্টেট থেকে মানুষ পশ্চিমবাংলায় কাজ করতে আসতো। একদিকে জুট মিল, একদিকে যেসব টি গার্ডেন, এতগুলো কারখানা ছিল। আর আজকে দেখা যাচ্ছে যে এইখানকার যুবদের বাইরে যেতে হচ্ছে। এই ব্যাপারটাকে কিভাবে দেখবেন? প্রথম কথাটা যেটা হচ্ছে, ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীতে আমাদের কলকাতার আশেপাশে যত চটকল বা অন্য বস্ত্রকল বা আরো যারা কারখানা ছিল, যত মানুষ এসেছিল বিহার, মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশ থেকে, লাখ লাখ মানুষ এসেছিল, তারা এখনো কিন্তু থেকে গেছে। তখন পশ্চিমবঙ্গ, এমনকি আমাদের চা বাগানে, তারাও কিন্তু ঝাড়খণ্ড থেকে তারা এসছে, বিহার থেকে এসছে, উড়িষ্যা থেকে এসছে। পশ্চিমবঙ্গ তখন কিন্তু অ্যাট্রাক্ট করতো মানুষকে এই পশ্চিমবঙ্গে আসার। আজকে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু তারা কিন্তু আজকে পুল করছে, ধাক্কা দিয়ে তারা তারা বাইরে চলে যাচ্ছে। এটাই হচ্ছে একটা বড় পার্থক্য। অর্থাৎ তখন যে শিল্পায়নটা ছিল, আজকে পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি মানুষ পরিযায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। তার মানে পশ্চিমবঙ্গে কাল নেই। আমাদের বাড়িতে যে কাজ করে মহিলা, তার ছেলেটা রাজস্থানে চলে গেছে কিছু কিছু একটা কাজ করতে এখানে। তখন ওর মাকে টেলিফোন করেছে, আমি এখানে আসবো, চলে আসবো। ছিল বলছি, তুই কি এখানে এসে কি করবি, এখানে তোর কাজ নাই, তুই ওইখানেই থাক, একটা কিছু কাজ করতে পারবি। তার মানে মায়েরও এত দুঃখ, তার কষ্ট, ছেলেটাকে দেখতে পারবে না, তাও বলছে তা ওইখানেই থাকবে, ওরা তো একটা কাজ পাবি, কিন্তু কাজ পাবি না। সবাই এটা মেনে নিয়েছে, পশ্চিমবঙ্গে কাজ পাওয়া যায় না। কোথাও আস্তে আস্তে পশ্চিমবাংলা কি ওল্ড এজ হোম হয়ে উঠছে না? একেবারেই। প্রচুর ছেলেমেয়েরা সব বিদেশে থাকে, সল্টলেকে যেরকম হয়েছে। আমি এখানে হাকিম পাড়াতে
দুজন বুড়ো বুড়িরা থাকে, ছেলেমেয়েরা বাইরে থাকে, হায়দ্রাবাদে থাকে, নাহলে ব্যাঙ্গালোরে থাকে, নাকি বিদেশে থাকে। পশ্চিমবঙ্গে তো শিল্পই হচ্ছে না 15 বছরে। মিথ্যা কথা বলছে। আমাকে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের সঙ্গে কথা হচ্ছে, একটা মাঝে মাঝে কি একটা কনফারেন্স করে না, বিজিপিএস কি একটা হ্যাঁ, করে, হ্যাঁ, হ্যাঁ, বেঙ্গল বিজনেস সামিট। বেঙ্গল বিজনেস সামিট। বলছে 1300 কোটি টাকা প্রজেক্ট এসছে, সেটাকে বলে দিচ্ছে 1,30,000 কোটি টাকা। একটা ইন্ডাস্ট্রি হয়েছে কোনো জায়গাতে? বলছে যে ওই যে দেখায় না কতগুলো ইন্ডাস্ট্রিয়াল যে পার্ক আছে, ওই পার্কে একটা জমি নিচ্ছে, ওই জমি যে নিচ্ছে না ওইটাই বলে দিচ্ছে এই ইন্ডাস্ট্রিটা হয়ে গেছে। ওই ইন্ডাস্ট্রিটা, এটা তো বাস্তবায়িতই হয়নি, ইন্ডাস্ট্রি তো হলোই না। জমিটা সে কিনেছে, জমিটা কেনাটাকে দেখাচ্ছে সেটা নাকি শিল্প হয়ে গেছে, এত টাকার বিনিয়োগ হয়ে গেছে, এত টাকার প্রস্তাব দিয়েছে, ওটাই লিখে দিয়েছে বিনিয়োগ হয়ে গেছে। মিথ্যে কথা, অসত্য কথা। কোনো শিল্প, এবং শিল্প হওয়াতে বিশ্বাসই তিনি করেন না, কিন্তু তিনি নানা ধরনের এটা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রেখেছে, কেউ যদি প্রতিবাদ করতে না পারে। আর প্রতিবাদ করলেই তুমি পাবে না এটা। আর মানুষের দেওয়ালে পিঠ লেগে গেছে, মানুষ এখন বেঁচে পড়তে থাকতে চায়, এবং বলছে কোনো আন্দোলন করতে পারবে না। কোনো এই যে পায় না, এই যে লক্ষ্মী ভান্ডার এই সমস্ত যে পায়, এগুলো কি? এগুলো নাগরিক অধিকার। ওরা বলছে এই অধিকার না, এটাকে বলে ক্লায়েন্টিলিজম। পেট্রন ক্লায়েন্টের মধ্যে একটা সম্পর্ক, একটা এক দলের দাতা, এক দল হচ্ছে গ্রহীতা। ওরা বলে যে তুমি যে পাচ্ছ, এটা কে দিচ্ছে? বলে দিদি দিচ্ছে। এটা যে রাষ্ট্র দিচ্ছে, এটা যে সরকার দিচ্ছে, এটা বুঝতেই তারা দেয় না। তুমি এইটা নিয়ে তুমি পাবে, এটা নিয়ে তুমি কোনো দাবি করতে পারবে না, এটা নিয়ে কোনো তুমি আন্দোলন করতে পারবে না। এই অধিকার বোধটা একেবারে নষ্ট করে দিচ্ছে। স্যার, একই সঙ্গে জানতে চাইবো, আপনাদের সময় তৈরি হওয়া নিউ টাউন, যার নাম পরবর্তী সময় আপনারা রেখেছিলেন জ্যোতি বসু নগর, সেই নগরের নামটাকে চেঞ্জ করে দেওয়া, বলপ্রয়োগ, সেটাকে কি বলবেন? আমরা কোনোদিন করিনি। বিধাননগর সল্টলেকের নাম কিন্তু কংগ্রেসের আমলে হয়েছিল, আমরা কিন্তু বিধাননগরই রেখেছি। বহু জায়গায় ইন্দিরা কলোনি আছে, বিধান কলোনি আছে, তারা কিন্তু সেটাই আছে। কিন্তু ওনারা একেবারে, আমরা কত দাবি করেছি বিধানসভাতে, আমি যখন ছিলাম, এটা করবেন না, জ্যোতি বসু তার একটা কন্ট্রিবিউশন আছে, কিন্তু তারা জ্যোতি বসুর নামটা চেঞ্জ করে দিয়ে নিউ টাউন রাখলেন। এটা কালচারের অধঃপতন, পলিটিক্যাল কালচারের অধঃপতন, এটা একটা, আর কিছু কি বলবো। আর আমরা এটা করিনি, কোনোদিন করবো না এরকম। স্যার, আপনার থেকে জানতে চাইবো যে আজকেরও এসআইআর সবাই দেখছে, কিন্তু এর আগে বামফ্রন্টের সময় এসআইআর হয়েছিল, তখন কিন্তু পরিস্থিতি এরম ছিল না, সরকার এসআইআরকে সাহায্য করেছিল এবং খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এসআইআর হয়েছিল। এবং আজকে এসআইআর দেখতে হচ্ছে কোর্টে যেতে হচ্ছে, জুডিশিয়াল অফিসারকে নিযুক্ত করতে হচ্ছে, এটাতে কিভাবে দেখছেন? না, আমাদের সময় এটা এসআইআর বলে না, ওটাকে বলে সামারি রিভিশন। আচ্ছা। ওটা মাঝে মাঝে কয়েক বছর পর পর সামারি রিভিশন হতো, এই ভুল টুল থাকলে। নিয়মটা হচ্ছে আমাদের দেশে যে কনস্টিটিউশনের 324, 25, 26 ধারা, সংবিধানে লেখা আছে যে ইলেকশন কমিশনের দুটো গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে ইলেকটোরাল রোড, টু প্রিপেয়ার দ্য ইলেকটোরাল রোড, এবং ইলেকটোরাল রোডকে আপডেটিং করা। এবং যে কোনো মানুষ যার বয়স 18 বছরের ওপরে বয়স, যিনি ভারতীয় নাগরিক, এবং যার কোনো মস্তিষ্ক বিকৃতি নেই, যিনি ভারতের স্থায়ী অধিবাসী, তাদের নামটা তোলা, এটাকে ইনক্লুসিভ বলে, অন্তর্ভুক্তিমূলক, যাতে আহ, যারাই এই যোগ্যতা অর্জন করেছে তাদের প্রত্যেকেরই যেন ভোটার লিস্টের নামটা ওঠে। এটাই হচ্ছে ইলেকশন কমিশনের কাজ। দ্বিতীয়ত কাজ হচ্ছে টু হোল্ড দ্য ইলেকশন প্রপারলি, নির্বাচনটাকে শান্তিপূর্ণভাবে করা, এই দুটো কাজ। আর তার মধ্যে একটা লেখা আছে সামারি রিভিশন মাঝে মাঝে করা, এবং সেটা এখানে হতো। কিন্তু এসআইআর বলে, যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা বলা হচ্ছে, এরকম কথা কনস্টিটিউশনে বা রুলসেও কোথাও কিছু এটা লেখা নেই। কিন্তু এখানে বর্তমান যিনি নির্বাচন কমিশনার যিনি হয়েছেন, তিনি এটা খুব মোটিভেটেডলি করছেন এবং পলিটিক্যালি করছেন। বিজেপির সবচেয়ে বড় অপরাধ হচ্ছে, বিজেপি আমাদের দেশে যেরকম কনস্টিটিউশনাল কতগুলো সংস্থা আছে, সরকার যেমন সাংবিধানিকভাবে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, গ্রামের সরকার, শহরের সরকার বলে, আবার কতগুলো কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন আছে, যেমন ইলেকশন কমিশন, কনস্টিটিউশনাল ইলেকশন, ইউজিসি, সিবিআই, তারপরে এই যে কোর্ট, তারপরে এরকম বিভিন্ন ধরনের যে কতগুলো সংস্থা থাকে। এই যে আমাদের ফিনান্স কমিশন যখন হয়, এগুলো হচ্ছে ইলেকশন কমিশন যখন হয়, এগুলোকে বলে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন। কিন্তু এই কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলিকে বিজেপি সবচাইতে খারাপ যেটা করেছে, এগুলোকে পলিটিক্যাল ইনস্টিটিউশনে পরিণত করে দিয়েছে, এবং এগুলোকে একটা পলিটিক্যাল প্রজেক্টে পরিণত করেছে। এটা হচ্ছে বিজেপি খুব খুব খারাপ করে।
এবং এই এই যে যিনি এখন চিফ ইলেকশন কমিশনার হয়েছেন, তিনি খুব মোটিভেটেড এটা করছেন এবং তিনি এমনভাবে আচরণ করছেন এইটা যেন অন্য রাজ্যে এতটা হয়নি কখনো, এরকমভাবে কখনো করা হয়নি। আজকে যে এই যে মানুষ সাধারণ ওরা নিজেরাই বলছে এটা তুচ্ছ কারণে, এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে, কিন্তু ইললজিক্যাল বলছে না, কিন্তু লজিক্যাল। তার মধ্যে এই ভট্টাচার্যের জায়গায় ভট্টাচার্য হয়েছে, মুখোপাধ্যায়ের জায়গায় মুখার্জি হয়েছে, বিয়ে করেছে যে সে মেয়েটার তার শ্বশুরবাড়ির নামটা হয়ে যায়, সেটাকে কেন হয়েছে তাকে নিয়ে, আর প্রচুর মানুষ হয়রানি হয়েছে, প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। এইটা খুব অন্যায় কাজ করেছে এবং এটা বিজেপির নির্দেশেই ইলেকশন কমিশন করেছে, এটা মানতেই হবে। স্যার, আপনার থেকে জানতে চাইবো, জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য যে সময় রাজনীতি আর আজকের যে রাজনীতি ডিজিটাল এজে, কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে? না, প্রথম কথা যেটা হচ্ছে, আমরা যে রাজনীতিটা করতাম, আমরা একটা নীতি এবং আদর্শকে সামনে রেখে আমরা রাজনীতি করতাম। ঠিকই আমরা একটা পুঁজিবাদী ব্যবস্থা দিয়ে আমরা সরকার করেছিলাম। আমরা বিপ্লবে বিশ্বাস করি, আমরা মনে করি সমাজতন্ত্রর মধ্য দিয়ে একমাত্র মানুষের সমস্যার সমাধান হতে পারে, কিন্তু সেটা তো বললে তো আর সমাজতন্ত্র আসবে না। কিন্তু আমরা মনে করি যে এই যে আমরা রাজ্যের কোনো সরকারে যদি যাই বা কেন্দ্রের কোনো সরকারে যদি যাই, বা আমরা সেগুলোকে আমাদের দেশের যে আন্দোলন, মানুষের যে দৈনন্দিন যে আন্দোলন, সেই আন্দোলনটাকে শক্তিশালী করা যায় এবং সেটাই আমরা করতাম। এই জন্য আমরা মানুষের মধ্যে গণতন্ত্রের জন্য আমরা আমরা যেটা যেটা অমর্ত্য সেন যেটা কথা বলেছেন, গণতন্ত্রের পরিসরটাকে গণতন্ত্রের পরিসরটা কিন্তু, যেমন উনি দুটো কথা বলেছেন, গণতন্ত্রের পরিসরটা কিন্তু শুধু নির্বাচনের পর্যন্ত কিন্তু আবদ্ধ না, নট আপ টু দ্য মানে ইলেকশন। গণতন্ত্রের পরিসরটা হচ্ছে আরো অনেক অনেক বাইরে করে দিতে হবে, ওয়ার্ড কমিটি করতে হবে, জনগণের কাছে জবাবদিহি করতে হবে, মানুষের কথা বলার অধিকার দিতে হবে, আন্দোলন করার অধিকার দিতে হবে, প্রতিবাদ করার অধিকার দিতে হবে, এটাও একটা গণতন্ত্র। তো সেই জন্য আমরা আমরা গণতন্ত্রটাকে সবসময় মনে করেছি নির্বাচন মধ্যে পর্যন্ত সীমাবদ্ধ না রেখে এইটাকে আমরা আরো বাইরের দিকে নিয়ে যেতে আমরা চাই, যেটা অমর্ত্য সেনও বারে করে এই কথাটা বলেন। অমর্ত্য সেন আরেকটা কথাও বলেছেন, যখনই আমরা কোনো উন্নয়নের পরিকল্পনা করব, সেই পরিকল্পনা শুধু রাস্তাঘাটের পরিকল্পনা করলাম তাই না, উনি একটা কথা বলেছেন, পরিকল্পনার মধ্যে একটা সামাজিক সংহতিটাকে যুক্ত করতে হবে। ভারতবর্ষের মতন একটা দেশের একটা বৈচিত্র্যই হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। এই উন্নয়নের মধ্যে একটা বৈচিত্র্যের একটা প্রতিফলন কিন্তু ঘটাতে হবে। সেই জন্য উনি বলেছেন যে সবচাইতে গুরুত্ব দিতে হবে উন্নয়নের কাজে ধর্ম নিরপেক্ষতাটাকে, সেকুলারিজম। এগুলো আমাদের কতগুলো নীতি, এর ভিতরে দিয়ে আমরা সীমাবদ্ধতার মধ্যে আমরা সরকার আমরা করেছি। কিন্তু জ্যোতি বসু একটা কথা বারবার বলছেন, যা পারবে তা করবে, যা পারবে না তা কখনো বলবে না, পরিষ্কার করে বলছে, আমাদের মানুষের কাছে বুঝিয়ে বলবে, সীমাবদ্ধ কথা, বিরাট বিরাট কিছু কথা বলবে, আর সততার সাথে কাজ করবে, মানুষকে সাথে নিয়ে কাজ করবে, মানুষের কাছে সব সময়তেই জবাবদিহি করবে। এটা হচ্ছে জ্যোতিবাবুর কথা, ছিল বুদ্ধদেব ভট্টাচার্য একই কথা বলতেন। আজও আমরা ওই নীতিকেই অনুসরণ করে চলছি। না, আপনাদের পার্টিতেই তো এখন ডিজিটালি যে প্রচারগুলো চালানো হচ্ছে, সেটা হ্যাঁ, আমি জানতে এটা চাইছি হ্যাঁ, যে হ্যাঁ, কোনটা বেশি চ্যালেঞ্জিং? না, জনগণের সঙ্গে এটা ইট ক্যান স্ট্রেনদেন আওয়ার সিস্টেম, আমাদের আন্দোলনটাকে, আমাদের ইনিশিয়েটিভটাকে স্ট্রেনদেন করতে পারে, বাট দিস ইজ নট দ্য অল্টারনেটিভ অফ দ্য পিপুলস পার্টিসিপেশন। জনগণের উপরে আস্থা রেখে তাদেরকে সাথে নিয়ে যে মাঠে ময়দানে যে আমরা আন্দোলন সংগ্রাম করি, এইটার বিকল্প কখনো ডিজিটাল না। ডিজিটাল কাছ থেকে আমরা সাহায্য নেই আমাদের আরো মানে বলতে চাইলাম স্ট্রেনদেন করার জন্য। যে জ্যোতিবাবু যেরকম ভাবে সবসময় বলতেন যে মানুষের সঙ্গে বাম কর্মীদের সম্পর্ক মাছের সঙ্গে জলের একদমই সম্পর্ক। একেবারে এইটাই, এর কোনো বিকল্প ডিজিটালি তো এই সম্পর্কটা কোথাও যেন হারিয়ে না। যাচ্ছে। ডিজিটালি সব হতে পারে না, ডিজিটালকে আমরা হেল্প নেই, ডিজিটালকে আমরা অস্বীকার করবো না, সোশ্যাল মিডিয়াকে আমরা অস্বীকার করতে করবো না, কিন্তু আমাদের পার্টি পত্রিকা আছে, যতই পত্রিকা থাকুন না পার্টি, কত কষ্ট করে আমরা গণশক্তির পত্রিকা আমরা চালিয়ে যাচ্ছি, এটা কোনো বিকল্প নেই। পার্টি অর্গান যেটাকে বলা হচ্ছে, সেই জন্য আমাদের একটা অর্গানাইজেশন প্রিন্সিপাল আছে, যে এদের কোনো অর্গানাইজেশন প্রিন্সিপাল নেই। স্যার, জানতে চাইবো যে নিয়োগ দুর্নীতি যে এবং ডিএ না দেওয়া, এইগুলো নাকি বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডার, কোনটি এইবার নির্বাচনে বেশি বড় ইস্যু হতে পারে? নির্বাচনে ডিএ ইস্যুটা খুব বড় ইস্যু হবে বলে আমার মনে হয় না। দুর্নীতি তো একটা বড় ইস্যু। আমার মতে সবচাইতে বড় ইস্যু হচ্ছে বেকারি, আনএমপ্লয়মেন্ট।
কোনো সরকারি জায়গা সব শূন্য পদ শূন্যই আছে। বেশিরভাগ জায়গায় 100 জন কর্মী থাকলে এখন 20 জন হচ্ছে স্থায়ী, আর বাদ বাকিটা কন্ট্রাকচুয়াল, আর না হলে কন্ট্রাক্টরের আন্ডারে তারা আছে। স্কুলেও তাই, কলেজেও তাই। কোনো ছেলে মেয়ে আর পড়াশোনা এবার দেখবেন যে যত কলেজে ভর্তি হয়নি ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হচ্ছে না, বলে পড়ে কি করবো, 15 লাখ টাকা দিতে পারবো না, চাকরি হবে না। শুধু আনএমপ্লয়মেন্ট একটা বড়, আর এডুকেশন শেষ হয়ে গেছে। এডুকেশন এবং ভ্যালুসটা পশ্চিমবঙ্গের একটা পরম্পরা ছিল, দীর্ঘদিনের পরম্পরা। পশ্চিমবঙ্গে একটা নবজাগরণ হয়েছে, পশ্চিমবঙ্গে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথের জায়গা, এবং এইটাকে নষ্ট নষ্ট হয়ে গেছে, এটাকে ফিরিয়ে আনতে হবে। এই জন্য আমরা একটা স্লোগান দিয়েছি, আমরা একটা স্লোগান দিয়েছি, বামপন্থার পুনরুত্থান করা। শিলিগুড়িতে আমরা বলছি শিলিগুড়ি মডেল, যেটা আমরা 2015 সালে করেছিলাম, শিলিগুড়ি মডেলটাকে আবার শিলিগুড়িতে প্রতিষ্ঠিত করা, এটা আমরা বলছি। তো সেই জন্য আমাদের কথাটা যেটা হচ্ছে, এই যে বামপন্থার একটা পুরোপুরি একটা বামপন্থার একটা যে পুনরুত্থান করা, পুনরুজ্জীবন ঘটা। আমরা স্লোগান দিয়েছি এই জন্য, নৈতিকতার রাজনীতি, একটা সততার যে রাজনীতি, মূল্যবোধের যে রাজনীতি, একটা পলিটিক্যাল কালচার যেটা বামপন্থ সরকারের সময় ছিল, এইটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এগুলো আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। আর তরুণদের মধ্যে, বেকারদের মধ্যে তাদের স্বপ্ন দেখাও, আরো আরো এগিয়ে এগিয়ে যাওয়ার। এবং সেই জন্যই আমরা কর্মসংস্থানটার উপরে শূন্য পদ পূরণ, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন নিয়মিতভাবে করা, এবং একেবারে নিরপেক্ষভাবে এই রিক্রুটমেন্টগুলি হওয়া, তার মধ্যে যেন কোনো ধরনের অস্বচ্ছতা না থাকে, এইগুলোই আমরা আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। এগুলো আমরা খুব বেশিভাবে দিয়েছি। আরেকটা জিনিস আমাদের বিশেষভাবে, একটা বিরাট সংখ্যক একটা সেকশন অফ পিপলের সৃষ্টি হয়েছে, এটাকে বলে হচ্ছে যাদেরকে বলা হয় ইনফর্মাল, নিউ ইনফর্মাল। এই ইনফর্মালদের ক্ষেত্রে আমাদের আরো বেশিভাবে এদের গভীরে যেতে হবে। প্রচুর মানুষ, মানুষের একেবারে অসহায় বোধ করছে তারা। একটা বহু মানুষ একটা অসহায় হয়ে গেছে। তারা প্র্যাকটিক্যালি তারা খুব নিজেদের মানে দেওয়ালে পিঠ লেগে গেছে বহু মানুষের, এবং বহু মানুষ এখন মনে করছে কোনো রকমে বেঁচে পড়তে থাকতে চায়, যেখান থেকে হোক কিছু পয়সা রোজগার করতে। তাহলে এই যে মানুষ লাখ লাখ এরকম মানুষ, কোটি কোটি এরকম মানুষ এখন পশ্চিমবঙ্গে আছে, এই মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। কিভাবে দাঁড়ানো যায় সেটা নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। আমাদের এবারে কর্মসূচির মধ্যেও এইদের জন্য, এবং যে 3,000 টাকা ভাতা আমাদের করেছি, আমরা 3,000 টাকা আমরা দেবো প্রতি পরিবারের, অন্ততপক্ষে একজন করে স্যালারিড এমপ্লয়ি যাতে হতে পারে, তার জন্য আমরা আমাদের ইস্তাহারে আমরা বলেছি। স্যার, আরেকটা জিনিস আপনার থেকে জানতে চাইবো, যেটা মানে অন্তত আমি আমার চোখে বামপন্থীতে দেখিনি, প্রতিকুর রহমানকে বেরিয়ে যাওয়া এবং বেরিয়ে গিয়ে পাল্টা যে আদর্শটা এতদিন করেছিল সেই আদর্শের ওপরে কোশ্চেনিং করা, সেটাকে কিভাবে দেখবেন? আমি তো এরকম, এটা খুব দুর্ভাগ্য। মাঝবাদ লাইনবাদ করে এতদিন কমিউনিস্ট পার্টি করে হঠাৎ করে চলে গেল। এখানেও একজন আছে ঠিক তেমনি ভাবি। রাজনীতিতে এরা এরা ভবিষ্যৎ না। রাজনীতিতে এরা এদেরকে আদর্শ হিসাবে কাউরি গ্রহণ করা উচিত না। এগুলো একটা বিচ্যুতি, এই বিচ্যুতির বিরুদ্ধেও লড়তে হবে, এবং সেই কথাটাই আমরা সবসময় বলি। বিচ্যুতির একটা পরিণতি হচ্ছে প্রতিকূল, বিচ্যুতির একটা পরিণতি হচ্ছে শিলিগুড়িতে যিনি বিজেপিতে দাঁড়িয়েছেন, তিনিও কিন্তু বিচ্যুতির একটা, তারই একটা রেজাল্ট। এটা কোনো নীতির রেজাল্ট না। সাধারণ মানুষের মধ্যে একটা কথা খুব ঘোরাফেরা করছে, যদি বাম ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রী ফেস হিসাবে তারা মীনাক্ষী মুখার্জিকে দেখছেন, সেটা ব্যাপারে কি বলবেন? আমরা এরকম কোনো কাউকে যে ভেবে দেখছি না। আমরা মনে করি বামপন্থীরাই এবারে নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্যের মানুষ বামপন্থীদের ফিরে পেতে চায়, এটা আমরা এখানেও প্রচার করতে গিয়ে আমরা বুঝতে পারছি সেটা। স্যার, ৭২-এর লড়াই, ৭৭-এ তারপরে আপনাদের ক্ষমতায় আসা, এবং আজকেও আপনারা সেই শূন্যতে রয়েছেন, এখান থেকে যাওয়া, ওই লড়াইটা যা হতো বা এখন যে লড়াইটা, আপনি কিভাবে দেখছেন দুটো ব্যাপারটাকে? সেই লড়াইটা, সেই সময় আমাদের লড়াইটা অনেক ফিজিক্যাল লড়াই ছিল। বহু নকশালের একটা আক্রমণ ছিল নকশালের আপনাদের। আক্রমণ, কংগ্রেসের ভীষণভাবে আক্রমণ, নানা ধরনের আইন কানুন জেলের মধ্যে ঢোকানো থেকে শুরু করে, এখন যেটা বিজেপি যেটা করছে, মনোজগতের মধ্যে প্রবেশ করতে চাইছে।
মানুষের মস্তিষ্কটাকে বিকৃত করে দিচ্ছে। আর তৃণমূল কংগ্রেস টাকা দিয়ে এরা সবাই এমন একটা হেজিমনি প্রতিষ্ঠা করেছে একটা আর কি। কেউ টাকা নিয়ে বা মানুষের কনসেন্ট নিয়ে নিচ্ছে, তোমাকে তুমি যদি আমার সঙ্গে না থাকো তোমাকে সুন্দরবনে বদলি করে দেবো, তখন মানুষ বাধ্য হচ্ছে ওদের কাছে সারেন্ডার করতে। আর এরা এরা এরকম একটা ইডিওলজির কথা বলছে ধর্মকে ভিত্তি করে, যেটা মানুষের মাঝে সেটা প্রকৃত ঘটনাটা কি, প্রকৃত সত্যতাটা কি, হোয়াট ইজ দ্য রিয়াল ফ্যাক্ট, সেটা আহ, বোঝার বোঝার ক্ষমতাটাই এরা নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমরা বলি বারবার করে, এই লড়াইটা বিজেপির বিরুদ্ধে একটা মতাদর্শ শুধু ইলেকট্রাল লড়াই না, এটা লড়াইটা ইডিওলজিক্যাল এবং এটা কালচারাল লড়াই। আর তৃণমূলের বিরুদ্ধে হচ্ছে গণতন্ত্রের এবং দুর্নীতির বিরুদ্ধে এবং রাস্তায় নেমে লড়াই, অনেক বেশি লড়াই। ওদের তো কোনো অআদর্শিক পার্টি এরা, তাহলে তো আমরা দুটো শক্তির বিরুদ্ধে লড়াইটা, এই দিক দিয়ে সে লড়াইটা আগের থেকে এটা অনেক কঠিন, এটা মানতে হবে। তারপরে আমাদের সেই সময় একটা সোভিয়েত রাশিয়া সমাজতন্ত্র ছিল, তারপরে বামপন্থীদেরও অনেক বেশি বামপন্থার একটা মার্ক্সবাদ লেনিনবাদের একটা সারা পৃথিবীব্যাপী অনেক বামপন্থী শক্তি নির্বাচনে জয়ী হয়ে অনেক বামপন্থী দল বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু ছিল। আজকে সেটা নেই। এই যে আজকে আমরা দেখলাম যেভাবে আমেরিকাও তখন ছিল, কিন্তু আমেরিকা এখন আরো বেশি অ্যাগ্রেসিভ। এই যে একটা স্লোগান দিয়েছে মাগা, যে মেক আমেরিকা গ্রেট এগেইন, যেটা এই যে বিজেপি যেটা দিচ্ছে, হিন্দু ধর্মকে মহান ধর্ম বানাও, অন্য ধর্মকে অস্বীকার করো, ওরাও ঠিক একই রকম পথে যাচ্ছে। তার ফলে রাজনীতির জগৎটা আমার তো মনে হয় আগের থেকে এটা অনেক কঠিন, অনেক কঠিন। তখন তো না জেলে যেতাম, লড়াই করতাম, আক্রান্ত হতো, আমরাও প্রতিরোধ করতাম। এখন তো লড়াইটা মনোজগতে লড়াইটা বেশি হয়ে গেছে, টাকার কাছে লড়াইটা খুব বেশি হয়ে গেছে। এইবার লড়াইতে লড়ছি, আপনার মনে কতটা সংখ্যা পেতে পারে? যদি কোনো সংখ্যা বলতে পারেন। আমাদের পার্টি নেতৃবৃন্দ তো যে বলছে আমাদের ফলাফলটা ভালো হবে, ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে, আমাদের প্রার্থীরা খুবই ভালো। আমাদের শিলিগুড়িতে আমরা দেখছি একটা খুব ভালো একটা পজিটিভ রেসপন্স আমরা দেখছি। আমরা আশাবাদী আমাদের ফলাফলটা ভালো হবে। ধন্যবাদ স্যার।